This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে অনেক দিন আগের ঘটনা, বুঝলেন তো? সেই 7 শতকের ঘটনা, বুঝতেই পারছেন। এতদিন আগের গল্প, মানে কোনো ছবি নেই, মানে প্রমাণ বলতে যদি থাকে কিছু, সেটা ওই প্রাচীন ভারতের ইতিহাস। সেই ইতিহাসই কি বলছে জানেন? 7 শতকে পিঠে কাঠের রাকসাক ব্যাগ আর ট্রেডমার্ক ওই চীনা ছাতা নিয়ে একজন একটা তরুণদারের সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার পথ আটকান দ্বাররক্ষী শর্ত দেন, তিনি 7টা প্রশ্ন করবেন। যদি ঠিক উত্তর দিতে পারেন তাহলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। মানে বুঝতে পারছেন, সেটাই সম্ভবত পৃথিবীর প্রথম অ্যাপটিটিউড টেস্ট। 7টা প্রশ্ন করলেন দ্বাররক্ষী এবং ঠিকঠাক উত্তর পেয়ে গেলেন। যিনি ওই উত্তর দিয়ে গেট পাস পেয়েছিলেন তার নাম জানেন? হিউয়েন সাং, বিখ্যাত চীনা পরিব্রাজক। এবার হিউয়েন সাং তার পরের বেশ কয়েকটা বছরে 7টা বিষয়ে পড়াশুনো করেছিলেন। কোথায়? যে জায়গাটায় করেছিলেন তার নাম ছিল বিহার, নালন্দা বিহার, প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান। ওই যেখানে নালন্দা ছিল সেই জায়গাটাই, সেই রাজ্যটাই আজকের বিহার। এবার দেখুন, এই বিহারের অর্থ বৌদ্ধ স্তূপ, ওই জন্যই বলা হয় নালন্দা বিহার। আরও একটা মানে আছে সংস্কৃত, সেখানে বিহারের মানে কি? বেড়ানো। এই হিউয়েন সাংয়ের ক্ষেত্রে কি অদ্ভুতভাবে দুটোই জুড়ে গেছে জানেন তো? দুটো মানেই সত্যি। ওই নালন্দা স্তূপে পড়াশুনো শেষ করে হিউয়েন সাং বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়েছিলেন আর কি। এবার কোথায় এসেছিলেন জানেন? অনেক জায়গায় গেছেন, কিন্তু এই বাংলাতে এসেছিলেন। এবার ভাবুন, সেটাও কতদিন আগের কথা। অথচ দেখুন, বিহারের সঙ্গে পরিব্রাজকদের সম্পর্ক আর সেই পরিব্রাজকদের সাথে বাংলার সম্পর্ক সবটাই আজও কীরকম অটুট, কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আজও তো বিহারের দরজা টপকে কত মানুষ যে বাংলায় চলে আসছেন, সেটা তো আমরা হাড়ে টের পাচ্ছি। আমাদের থেকে কে বেশি বুঝছে বলুন? এই যে ধরুন কয়েকদিন আগের কথা, এই যে কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা হলো। কে করলো? বিহার থেকে আসা এক সুপারি কিলার। এবার তদন্ত এগোতে কি জানা গেল জানেন? সুশান্ত ঘোষকে গুলি করার জন্য যে ধরা পড়েছে, সেই যুবরাজের হাতে যে 9mm পিস্তলটা ছিল, সেটা তো মেড ইন বিহার, মুঙ্গেরে তৈরি। এবার মুঙ্গেরের হাতের কাজের সাথে বাংলার যোগাযোগ কিন্তু একদম নতুন নয়, আপনারা জানেন সেটা। আসলে একটা সময় ছিল মুঙ্গের বিরাট বিখ্যাত, তো তখন মুঙ্গের থেকে অস্ত্র আসতো এই বাংলায়। ওই দাদা ঠাদাদের খুব লাগতো কাছে আর কি, তাদের প্রিয় জায়গা। এবার তারপর দেখুন, ব্যবসার তো কিছু মানে সূত্র আছে না, বিজনেস ম্যানেজমেন্টের যে রুলগুলো, তাতে বলে কি, ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যদি দুটোর মধ্যে সমতা বজায় রাখতে হয়, তাহলে তার সঙ্গে একটা অঙ্ক কষা হয়, লাভের অঙ্ক। তাতে দেখা গেছে যে মুঙ্গের চলে এলো সোজা বাংলায়, মানে বাংলার দিকে এই মুঙ্গেরি অস্ত্র তৈরির কারখানাটা খুলে গেল। বেআইনি অস্ত্র আর সুপারি কিলার দুটোই পাঠাচ্ছে বিহার, অস্ত্র তৈরির নোহাও হয়তো পাঠাচ্ছে। কিন্তু শুধু কি এইটুকুনি? বিহারের আর কোনো অবদান নেই? এটা মনে করুন, মনে পড়ে যাবে আপনাদের। দেখুন, সাম্প্রতিককালে বিভিন্ন সোনার দোকানে বা ওই ঋণদানকারী সংস্থায় যে ডাকাতিগুলো হয়েছে, সেগুলোতেও তো বিহার যোগ আবিষ্কার হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাগুলো বেহাত হয়ে গেল, সেগুলো তো সব বিহারে চলে গেছে বলে ওই তদন্তকারীরা জানতে পেরেছেন। এই ট্যাবের টাকা খুঁজতে সিআইডি 2 দিন আগে কিন্তু বিহার ঘুরে এসছে, জানেন তো? তারপর এই বিহারের আরেকটা ঘটনা, সুশান্তের ওপর হামলা। এখন আবার কলকাতা পুলিশকে বলতে হচ্ছে চালিয়ে জি পাটনা। মানে বিহারে যাওয়াটা কলকাতা পুলিশের মনে হচ্ছে রেগুলারের একটা ডিউটি হয়ে গেল। কলকাতা পুলিশের তদন্তকারী দল এবারও বিহার যাওয়ার তোড়জোড় করছে, কারণ যে লোকটা ওই বিহার থেকে সুপারি কিলার ভাড়া করেছিল বলে পুলিশ বলছে, সেই আফরোজ ওরফে গুলজারও তো
বিহারের আদিবাসিন্দা। মানে ভাবুন, এই প্রত্যেকটা ক্ষেত্রে বিহার কিভাবে আমাদের ঘিরে ফেলছে আর কি, সব কিছুতে। কয়েক বছর আগেই ওই বিহার থেকে কলকাতায় আসে আফরোজ, আর তারপর কলকাতার 55 গ্রামে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ 55 গ্রামে সিন্ডিকেট চালানোর। আফরোজ ওরফে গুলজার নাকি পুলিশকে বলেছে মোট 50 লক্ষ টাকার ডিল হয়েছিল। ভাবা যায়, 50 লক্ষ, মানে কত টাকার চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে বা তাগিদটা কত টাকার হলে লোকে 50 লক্ষ টাকা খরচ করে 4 জন শার্প শুটারকে ভাড়া করতে পারে বিহার থেকে। ভাবুন তো একবার, এর মধ্যে ওই 4 জন শার্প শুটার না, 4 জন মধ্যে 3 জন শার্প শুটার দাগি ক্রিমিনাল, আরেকজন, এইটাই হচ্ছে প্রশ্ন। ওই তিনজন শার্প শুটার থাকা সত্ত্বেও একজন অ্যাপ্রেন্টিস ছিল, তাকেই কেন গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার পিস্তলটা আবার মোক্ষম সময় লক হয়ে গেল? দেখুন, এগুলো নিশ্চয়ই তদন্তকারীরা খুঁজে বার করবেন। আমাদের ওই বিভিন্ন সিনেমা টিনেমা দেখে এই সমস্ত সুপারি টুপারি দেওয়ার সম্পর্কে যেটুকুনি আমাদের অভিজ্ঞতা আর কি, তাতে যেটুকুনি মনে হচ্ছে, ওই হয় না মাঝে মধ্যে যে কারুর অ্যাপ্রেন্টিসশিপ ক্রস করে পাকাপোক্তভাবে প্রফেশনাল হওয়ার জন্য একটা পরীক্ষায় পাশ করতে হয়। এটা ওরকমই কেস হবে, জানেন তো। মনে হচ্ছিল এটা তুলনায় সহজ সরল একটা ব্যাপার, তাই জন্য ওই গ্র্যাজুয়েশন করার জন্য ওই অ্যাপ্রেন্টিসকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে যদি গুলিটা ঠিক করতে পারো তাহলে ব্যাস তোমাকে যাতে উঠলে আর কি, তোমাকে ডিগ্রিটা দিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা, হ্যাঁ, যেরকম হয় থিওরি হয়ে গেছে, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেরকমই হয়তো তাকে বলা হয়েছিল। কিন্তু যাই হোক, এগুলো তো ওই বললাম তদন্তকারীদের ভেবে দেখার বিষয়। কিন্তু যেটা জানা যাচ্ছে তাতে তো বুঝতে পারছি যে পুলিশ আপাতত বিহারগামী হচ্ছে, কারণ সুশান্ত ঘোষকে খুনার চেষ্টার তদন্তের গোড়াটা যে ওখানে, সেটা তারা নিঘাত একটা ক্লু পেয়েছে। ক্লু যদি না পাবে তাহলে তারা কেন ওখানকার কুখ্যাত পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের খোঁজ নিতে চাইছে? এই পাপ্পুর গ্যাংয়ের সঙ্গেই নাকি গুলজারের ডিল হয়েছিল। আর বুঝতে পারছেন, ভাবুন তো, বিহার থেকে একসময় হিউয়েন সাং এ রাজ্যে এসেছিলেন, আর এখন বিহার থেকে আসে সুপারি কিলার আর ডাকাত, সঙ্গে আসে গুলি বন্দুক। কিন্তু দুটোরই প্রভাব জানেন তো অপরিসীম। হিউয়েন সাংয়ের প্রভাব সেটা তো ইতিহাস প্রসিদ্ধ, আর ভবিষ্যতে সেই ইতিহাসই হয়তো সাক্ষ্য দেবে যে বিহারের অপরাধী আর হাতিয়ারের এই যে বঙ্গ অভিযান, সেটার চাপেই আলটিমেটলি বাংলার সিংহাসনের জন্য উত্তরাধিকারী বাঁচতে কেউ বাধ্য হয়েছিল কিনা। যে সিংহাসন আর উত্তরাধিকারীকে নিয়ে আজ মনে হচ্ছে কিছু কথা তো বলতেই হবে, অন্তত সেই কথাগুলো যেগুলো আজ না বললেই নয়। দেখুন, ইতিহাস বিস্তৃত বলে বাঙালির একটা বদনাম আছে, তবু কখনো কখনো ইতিহাস কিন্তু আমাদের ঠিক মনে পড়ে যায়। এই যেমন এখন আবার ইতিহাসের কথা বলবো, আজকে বেশ ঐতিহাসিক একটা মুডে রয়েছি, বুঝলেন তো। মনে হচ্ছে খালি ইতিহাসের সব জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। তবে এটা হিউয়েন সাংয়ের মতো অত পুরনো নয়, একদম সাম্প্রতিকতম ইতিহাস, রিসেন্ট পাস্ট, 9-এর দশকের কথা। বামফ্রন্টের মন্ত্রিসভায় পুলিশ মন্ত্রীর দায়িত্ব পান বুদ্ধদেব ভট্টাচার্য, আর তারপর তিনি উপমুখ্যমন্ত্রী হন। আর তারপর, সেটা তো ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন, ঐতিহাসিক সত্য, তিনি কি হন, তারপরে তার কি হয় জানেন আপনারা। কিন্তু গোদা বাংলায় যেটা বোঝা গেছিল, যিনি আজ যুবরাজ, কাল তারই রাজ্যাভিষেক হয়, যদি না রাজ্যে বিরাট কিছু অদল বদল ঘটে যায় তার মধ্যে। তখন তো তাই হয়েছিল। বয়সের ভারে ক্লান্ত জ্যোতি বসুকে বিশ্রাম দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাঁধেই রাজ্যের ভারটা সঁপে দিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। সেটা তো 2000 সাল, 24 বছর আগে, সেটাও কিন্তু এই নভেম্বরেই, জানেন তো। আর তারপর থেকে 2011 পর্যন্ত বঙ্গে তো বুদ্ধযুগ, বাংলার সিংহাসনে বসেছিলেন বুদ্ধবাবু। এই 2024-এ জ্যোতি বসুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এই যে ক্ষমতা হস্তান্তরের স্টেপগুলো, সেগুলো নিয়ে কেন কথা বলছি, কেন হঠাৎ এগুলো মনে পড়ে গেল?
কে মনে পড়িয়ে দিল জানেন? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কংগ্রেস, বিজেপি, তৃণমূল করে মোটামুটি সব রাজনৈতিক দলের আঁতঘাত যার জানা। তবে হ্যাঁ, কোনোদিন বাম রাজনীতিটা করা হয়ে ওঠেনি হুমায়ুন বাবু, চান্সও নেই। কারণ দুম করে কেউ বামপন্থী দলগুলোতে জয়েন করতে পারেন, এটা কিন্তু এখনও আছে। সংসদীয় রাজনীতিতে বামেরা যতই ওই এক শৃঙ্গ গন্ডারের মতো এন্ডেঞ্জার্ড, মানে বিস্তৃত প্রায় হয়ে যাক, নীতি নৈতিকতার পরাকাষ্ঠা হিসেবে যদি বিচার করেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু বামেরা এখনও একদম 100 ফুল মার্কস, অন্তত খাতায় কলমে আর কি। তাই আজ যিনি জলের ব্যবসা করছেন, কাল তিনি জলপাইয়ের ব্যবসা করতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আজ যিনি তৃণমূল, কাল তার সিপিআইএম হয়ে যাওয়া রাতারাতি কোনো চান্স নেই। তা সত্ত্বেও দেখুন, হুমায়ুন কবির আমাদের জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের কথা স্মরণ করিয়েছেন। কারণ হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা তো গোটা ব্যাপারটাকেই ওই দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি আমরা। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ কমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা উচিত। পুলিশ আর স্বরাষ্ট্র, এই দুটো দফতরই নাকি এক্ষুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া উচিত। কেন? সেটা হুমায়ুন কবির ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদের বেশি মাথা ঘামাতে বলেননি। আমাদের শুধু ওই ব্যাটন চেঞ্জের ইতিহাসটাতেই মনে পড়ছে জানেন তো। প্রথমে পুলিশ মন্ত্রী, তারপর উপমুখ্যমন্ত্রী, ব্যাস তারপরই জ্যোতি বসুকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার দেখুন, এটা তো আমরা জানি, আপনারাও জানেন, আপনাদের শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, আমাদের বলে বলে অভ্যেস হয়ে গেছে যে তৃণমূলের যে কোনো নেতা, তার এক এবং সব থেকে পছন্দের হবি হচ্ছে কথায় কথায় বাম আমলকে টেনে আনা। তো এটা অভ্যেসই বলুন বা যে কারণেই হোক, এটা একটা হ্যাংওভার তো আছে, লেফটিস্ট হ্যাংওভার। সেই জন্যই কি হুমায়ুন কবিরও সেই সময়টাকেই টেনে আনছেন? ইতিহাসের চাকাটা বুদ্ধদেব ভট্টাচার্যের ঢঙেই কেউ একজন ঘোরান, এটাই কি তিনি চাইছেন? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। দেখুন, হুমায়ুন কবিরের কথাটা দুটো কারণে খুব ইন্টারেস্টিং। এক, তিনি একটা টাইম ফ্রেম বুঝিয়ে দিতে চেয়েছেন। কি বলেছেন? বলেছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ডেপুটি যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মানে সোজা কথায় উপমুখ্যমন্ত্রী হন অভিষেক। এবার দেখুন, 2026-এর ভোটটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হুমায়ুন কবির লড়তে চাইছেন, কিন্তু তারপরই তিনি চাইছেন নিশ্চয়ই পরের টার্মেই অভিষেক হ্যান্ডওভার নিয়ে নিন। এটাই মানে সোজাসাপটাভাবে এটাই কি তিনি চাইছেন? মানে যেভাবে গোটা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের তো এর বাইরে আর কিছু মনে হচ্ছে না। আর আরেকটা ব্যাপার, হুমায়ুন কবির বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে পুলিশ তার নজর এড়িয়ে নাকি কোনো খারাপ কাজ করতে পারবে না। কি বললেন বলুন তো? তার মানে পুলিশ কি এখন কোনো খারাপ কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ঠিক নজরে রাখতে পারছেন না, এরকমই তো বলতে চাইলেন। এছাড়া আর কি হতে পারে? দেখুন, অনেকেই কিন্তু বলেন ওই সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময়ে বামেদের ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে তারা সাপ্লাই লাইনটা ঠিক করতে পারেনি। এমনকি এই যে 2011-র পর থেকে রাজ্যে বামেদের শক্তি ক্রমশ কমতে মানে আসন সংখ্যার বিচার এখন 0। তার কারণ খুঁজতে গিয়েও তো অনেকে বলেছেন যে সিপিআইএমে তরুণ নেতৃত্ব তুলে আনার প্রক্রিয়াটা শুরু হয়েছে অনেক পরে। লোকে যখন ওই সাদা চুলের পার্টি বলে কটাক্ষ করতে শুরু করেছে, তখন সিপিআইএম বুঝেছে যে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, নতুন প্রজন্মের মধ্যে থেকে নেতা তুলে আনা দরকার। সেদিক থেকে দেখলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভুলটা অনেক আগেই শুধরে নিয়েছেন, অনেক আগের থেকে কাজটা করেছেন, সাপ্লাই লাইন তৈরি করে ফেলেছেন। মানে এটা দেখুন, এটা শুধু আমরা যা দেখছি তা না, উনি নিজেও তো বলেছেন 2021-এই ওই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর 1 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করে দিয়েছিলেন যে তৃণমূলের পরের প্রজন্মটা একদম তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় যার কথা বলেছিলেন, হুমায়ুন কবিরও কি তার কথাই ভাবছেন? দেখুন, সেটা 2022 সাল,
আর এটা 2024। মমতা বন্দ্যোপাধ্যায় আর হুমায়ুন কবিরের মধ্যে মানে কথার মধ্যে ফারাক কতদিনের? 2 বছরের। তবু কোথাও গিয়ে কি দুজনের কথা একই দিকে ইঙ্গিত করছে? রাজনীতিতে কিন্তু 2 বছর অনেক বিরাট সময়। তারপরেও দেখুন, হ্যাঁ, এই দুটো বিষয় একদিকে যাচ্ছে কিনা। একটা কথা ছিল ভোটে জেতার 1 বছর পর, আর একটা ভোটের 1.5 বছর আগে। তৃণমূল নেতৃত্ব কি বোঝাচ্ছে যে বাংলার সিংহাসনে অভিষেকটা শুধু সময়ের অপেক্ষা, অথবা এই সময়ের অপেক্ষায় রয়েছেন অনেকেই, সেগুলো তাদের কথায় বার্তায় ক্রমশ প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখুন, হুমায়ুন কবিরের কথাটা যদি বিচ্ছিন্ন একটা ঘটনা হতো, আলাদা শোনাতো, তাহলে তো এত নাও ভাবলে চলতো, কি আর ভাবতো। কিন্তু হুমায়ুন কবিরের কথাগুলো, সেগুলো যদি বিচ্ছিন্ন হয়ও, পরপর আমরা এতগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখেছি না, সেগুলো জুড়ে জুড়ে একটা নিরবিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, নিরবিচ্ছিন্ন বক্তব্য, একটা পর্যায়ক্রমে এসছে। যে পর্যায়ক্রম বা সময় সারণীটাকে কিছুতেই, ওই টাইম লাইনটাকে কিছুতেই অস্বীকার করা যাচ্ছে না। প্রথমে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, ওই বললেন পরের প্রজন্ম তৈরি আছে। দ্বিতীয়ত ওই 2023-এর ডিসেম্বর মাসে কুণাল ঘোষ, মনে আছে কি বলেছিলেন? লোকসভা ভোটের আগে কুণাল ঘোষ তো বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ, তিনি দেশ দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে দেখুন। আরও নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় পরের প্রজন্ম বলেছিলেন, কুণাল ঘোষ প্রথম একদম নাম বলে নির্দিষ্ট করে দিলেন। তারপর তো ঘটলো এবার তৃতীয় ঘটনাটা, এই কদিন আগে বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনওয়াজ মণ্ডল দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মুখ্যমন্ত্রী বলেই ফেললেন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে বলেছেন যে মুখ ফসকে গেছে ভুলবশত। কিন্তু অনেকেই বলছিলেন যে তৃণমূলের নবীন গোষ্ঠীর মনের কথাটা কি শাহনওয়াজের মুখ ফসকে বেরিয়ে গেছে? তাহলে দেখুন, একটা জিনিস যদি বিচ্ছিন্ন হয় তাহলে তো আলাদা কথা, কিন্তু যদি এরকম ওই বললাম নিরবিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো সেটাকে ওইভাবে উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই কি তাহলে চাইছেন তৃণমূলের একটা বড় অংশ যে শুধু সংগঠন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরকারের দায়িত্বটাও ভাগ করে নিন, এবং ক্রমাগত আস্তে আস্তে ধাপে ধাপে দাবিটা কি ক্রমশ জোরালো হচ্ছে? এমনিতে দেখুন অনেক দিন হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মের ধরনটা যদি দেখেন না, আপনাদের মনে হবে যে একদম বিবেক, তিনি রাজনীতির বিবেক, তৃণমূলের বিবেকও বলতে পারেন সাম্প্রতিককালে। মানে কোন পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের কি করা উচিত সেটা দেখে মনে হচ্ছে নিজের কাজকর্মের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, এবং সেটা রাজ্য প্রশাসন ফলোও করছে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেউ কিছু বললেন কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট হলো না, তাহলে তো সেটার কোনো মানে থাকে না। কিন্তু যখন কেউ কিছু বললেন, কেউ কিছু করে দেখালেন বা ইঙ্গিত করলেন এটাই রাস্তা, আর তারপর রাজ্য প্রশাসন সেই রাস্তায় চললো, মানে নিজের দলও সেই রাস্তায় চললো, তখন তো বলতে হবে ব্যাপারটার মধ্যে তো দম রয়েছে। সে দেখুন কতগুলো ঘটনা, একটা দুটোও না, এক্ষেত্রেও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, নিরবিচ্ছিন্ন। নিজের পকেট থেকে তিনি 100 দিনের টাকা দেওয়া শুরু করেছিলেন, বলেছিলেন নিজেরা দিয়ে দেবো, কেন্দ্রীয় সরকার না দিলে। দিয়েছেন, ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলেন। ধরুন বলেছিলেন ধর্ষণ করলে দ্রুত বিচার করে কড়া শাস্তির জন্য আইন সংশোধন করা হোক। অভিষেক আজ যা ভাবছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাল সেটা ভাবছে। মানে আপনি আচরি ধর্ম পরের শিখাও, আপ্তবাক্যটা একদম মনের ভেতর গেঁথে নিয়েছেন অভিষেক, এবং তার শেখানোটা বৃথা যাচ্ছে না, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেটা মানতে হচ্ছে। এটা তো প্রচুর ইঙ্গিতবাহী একটা বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের থেকে এগিয়ে আছেন বা এগিয়ে ভাবছেন, এই জন্যই কি এই হুমায়ুন কবিরদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে যে এবার পুলিশ মন্ত্রীর দায়িত্বটাও অভিষেক নিলে ভালো হবে, বা বুদ্ধদেব ভট্টাচার্যের পর মুখ্যমন্ত্রীর পাশে উপমুখ্যমন্ত্রীর পদটা অভিষেকের জন্য ফিরিয়ে আনা উচিত হবে। এটাও কি ওই জন্যেই মনে হচ্ছে যে সঙ্গে থাকলে, আরেকটু শীর্ষস্তরে থাকলে, সরাসরিভাবে সরকারি পদে থাকলে সরকারকে পথ দেখানোটা আর একটু সুবিধা হবে? অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও
এনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা। এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, এনাদের এই পিসি ভাইপুর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। এখন চলছে হচ্ছে ওখানে মোরগ লড়াই, পিসি ভাইপোকে ল্যাং মারবে নাকি ভাইপো পিসিকে ল্যাং মারবে। একদিকে যেমন হুমায়ুন সাহেব এই কথা বলছেন, অন্যদিকে আমি শুনতে পেলাম বা জানতে পারলাম বলা ভালো, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে সমস্ত এসপিদেরকে বলে এসেছে যে আমার অফিস বাদ দিয়ে অন্য কোনো অফিস থেকে যেন ইনস্ট্রাকশন না নেওয়া হয়। হুমায়ুন কবির বোধহয় এরা আন্দাজ পেয়েছেন যে গত লোকসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদে যে মানুষ ভাগের রাজনীতি তিনি করলেন, তিনি একা নন, ওই কার্তিক মহারাজ সহ যারা সেটা করলেন তাদের তো এখন আমরা দেখলাম আবার তৃণমূল নেতার বাড়িতে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি টবি দেখতে। ফলে কোথাও এই আশ্বাসটা তিনি পেয়েছেন যে যদি অভিষেকবাবু ওই পুলিশ মন্ত্রী কী সব হন, তাহলে বোধহয় ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো বোধহয় একটু আড়ালে চলে যাওয়ার ব্যাপার আছে। এমনি ওদের দলের মধ্যে কী দড়ি টানাটানির খেলা, পাওয়ার পলিটিক্স, সেসব নিয়ে আমাদের কোনো চর্চা নেই। কারুর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারুর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা ঠিক কাজ নয়।